যানজটের কথা কিন্তু মনে রেখো ভাই, তুমি সকালবেলা উঠা পড়তেছো ধুমায়া বা রাত্রেবেলা ঘুমাও নাই, তোমার তো 12টার আগে তোমার ঘুম ভাঙে না, অনেক কষ্টে তোমার 9টা বাজে ঘুম ভাঙছে, পরীক্ষা 10টা থেকে, ভাই এইগুলা তুমি ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য না। সোজা কথা এটাই, তুমি পর্যাপ্ত টাইম নিয়ে যাবা, যানজট হবে, এটাই বাস্তবতা। একই কোশ্চেন মানে অ্যান্সার দুইটাই রাইট মনে হয়, লাগছে প্যাচ। যেমন ঢাবি ঘ ইউনিটে 2011 সালের একটা কোশ্চেন, যে দেখো বাংলাদেশে উপজেলা কয়টা। তা আসলে উপজেলা ছিল হচ্ছে 484টা, কিন্তু অপশনে দেখো 484 নাই। কোশ্চেন উইদাউট অ্যান্সার। এইখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্যার আমাকে কোশ্চেন দিছে ডাবিতে কিন্তু অ্যান্সার নাই। অ্যান্সার নাই বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে কাছাকাছি অ্যান্সারও নাই। বাংলাদেশ স্কয়ার এটা কোথায় অবস্থিত? এটা ভারত, ইরান, নাইজেরিয়া নাকি ইতালি? আসলে এটা হচ্ছে লাইবেরিয়ায় অবস্থিত। আসসালামু আলাইকুম, আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো। তোমাদের অ্যাডমিশন সিজন চলতেছে, তা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা আর এইচএসসি পরীক্ষা দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আমরা এইচএসসি পরীক্ষার হলে গেলেই হচ্ছে কি নার্ভ ঠিক রাখতে পারি না, আর অ্যাডমিশন তো হচ্ছে যে বহুত বড় একটা বিষয়। তো এইচএসসির মধ্যে তোমরা দেখবা যে প্রথমে কোশ্চেন পেলে আরে এটা পারি না এটা পারি না এই অবস্থা, কিন্তু সময় যেতে যেতে কিন্তু আমরা কাম ব্যাক করতে পারি, কারণ প্রায় 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার মতো থাকে, অনেক কোশ্চেন আমাদের কমন থাকে। কিন্তু অ্যাডমিশন টেস্ট পুরোটাই ভিন্ন, এখানে কিন্তু কাম ব্যাক করার কোনো সুযোগ নাই। এইটা একটা সাইকোলজিক্যাল গেম। এখানে দুইটা ধাপে খেলা হয়, একটা হচ্ছে পরীক্ষার হলের একটা প্রেশার থাকে, এক্সাম পেপারের একটা প্রেশার থাকে। তো সবগুলোই আমি এখানে খুঁটিনাটি তুলে ধরবো, তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখবা। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার জন্য যে যেখানেই পরীক্ষা দাও না কেন, পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী হবে ভিডিওটা। প্রথমেই মনে রেখো যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। এখানে শুধু এটা মনে করো না যে ঠিক আছে আমি খুব ভালো পারি, আমি এমসিকিউ দাগায় নিলাম, আমি রিটেন ভালো লিখলাম, আমি পেরে যাব না। এতদিন যে তুমি প্রস্তুতি নিছো এটা হচ্ছে তোমার প্র্যাকটিস ম্যাচ। তুমি প্র্যাকটিসে অনেক ভালো করতেছো, নেট প্র্যাকটিসে ভালো করতেছো, কিন্তু মেইন ম্যাচে যে তুমি বোল্ড আউট হয়ে গেছো ফার্স্ট বলে, তোমার আগের প্র্যাকটিসগুলোর কিন্তু কোনো দাম থাকবে না, এটাই বাস্তবতা। আরেকজন তেমন প্র্যাকটিস করে নাই, যেমন মনে হয় বাংলাদেশের কোনো প্লেয়ার বা ভারতের কোনো প্লেয়ার তেমন একটা প্র্যাকটিস করে নাই, কিন্তু মেইন গেমে যা হচ্ছে সে সেঞ্চুরি মেরে দিছে, মানুষ কিন্তু আগের প্র্যাকটিসের কথাগুলো মনেই রাখবে না। হ্যাঁ তুমি পরিশ্রম করছো, পরিশ্রমের যে কার্যকারিতা এইটাই হচ্ছে তোমাকে এই 1 ঘন্টায় তোমাকে উপস্থাপন করতে হবে। এই 1 ঘন্টায় যে ছক্কা মারতে পারবে সেই কিন্তু আসলে সাকসেস। মানে অ্যাডমিশনের মানে পরিভাষায় আমরা সাকসেস বলি, লাইফের ক্ষেত্রে না। তো এই ক্ষেত্রে সাইকোলজিক্যাল কিছু গেম আছে, আর এখানে নার্ভ ঠিক রাখতে হবে। তো দেখো এখানে 2 ধরনের প্রেশার আমরা পাবো, একটা হচ্ছে প্রশ্নপত্রের কারসাজি, প্রশ্নপত্রের মধ্যে কিছু ঝামেলা আছে। 2 নম্বর হচ্ছে পরীক্ষার হলের কিছু প্রেশার আছে। পরীক্ষার হলে যাওয়ার আগে দেখবা হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, ঘামাচ্ছে, পড়া কিছু মনে থাকতেছে না, এগুলার একটা প্রেশার। আর এক্সাম পেপারের মধ্যে কিন্তু কিছু ঝামেলা করে টিচাররা, সেটা অনেক স্টুডেন্ট ধরতে পারে না, যার ফলে অনেক মেধাবী শিক্ষার্থীরাও কাঙ্ক্ষিত ফল লাভ করে না। ফার্স্টেই দেখো টাইম কিলিং কোশ্চেন দিবে তোমাকে। আমি যেহেতু বাংলা জিকে এগুলার ভিত্তিতে হচ্ছে এই ক্লাসটা দেখাচ্ছি, ইংরেজির ক্ষেত্রেও প্রায় সেম, তা আমি আজকের ব্যাখ্যাটা পুরোপুরি হচ্ছে বাংলা জিকের স্টাইলে করব। তো তোমরা কিন্তু ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা মনে করো, কিংবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম টাইম কিলিং কোশ্চেন। দেখো তুমি অ্যাডমিশনে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় পাওয়া হচ্ছে অনলি 40 সেকেন্ড। তো এখানে কি করবে, টাইম কিলিং কোশ্চেনে তোমাকে এমন কিছু কোশ্চেন দিবে যেটা তোমার অনেক টাইম কিল করবে। একটা উত্তর, কিন্তু এই একটা উত্তর বের করতে গেলে তোমাকে হচ্ছে মিনিমাম 3 মিনিট ভাবতে হবে। এই 3 মিনিট ভাবার কারণে অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলোর প্রতি তুমি মনোযোগ দিতে পারবে না। ফর এক্সাম্পল ঢাবি পরীক্ষা একবার আসছিল যে এই পৃথিবীতে এক স্থান আছে, একটা কবিতা, কবিতাটা দিয়ে পরে বলতেছে যে এখানে কয়টা বিরাম চিহ্ন ব্যবহার হবে। তো দেখো একটা 14 লাইনের একটা কবিতা, এখানে বিরাম চিহ্ন কয়টা হবে, ইনভার্টেড কমা তো আগে পরে থাকলে হয়, আবার বিরাম চিহ্ন কোনটা, জ্যোতি চিহ্ন কোনটা, এখানে কি কোশ্চেন বোধক হবে কিনা, কোলন ড্যাশ এটা কি বিরাম চিহ্ন হিসেবে কাউন্ট করব কিনা, এই একটা প্রশ্নের জন্য তোমার মিনিমাম 4 মিনিট নষ্ট হবে। এইটাই হচ্ছে একটা গেম। তুমি এই কোশ্চেনটা নিয়ে চিন্তা করতেছো, হ্যাঁ আমি তো একটু ভাবলেই পারবো, তো একটু ভাবতে যায় তো তোমার 4 মিনিট শেষ। সেম আরেকটা কোশ্চেন বাংলার দিক থেকে আসে যে একটা অনুচ্ছেদ দিয়ে বলা হয় যে
চলিত রীতির দিক থেকে এখানে কয়টা ভুল আছে দেখো, এগুলা কিন্তু আমরা একবার পড়লেই পারি না, এগুলা মিনিমাম আমাকে 4-5 বার পড়তে হবে। আচ্ছা এইটা কি তালব্য শ দিছে না মূর্ধন্য ষ দিছে না দন্ত শ দিছে, এখানে কি মূর্ধন্য হবে নাকি দন্তন্য হবে, এইগুলো চিন্তা ভাবনা করতে করতে আমাদের অনেক সময় চায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা ফার্স্টেই এগুলা স্কিপ করার ট্রাই করব, ঠিক আছে, জাস্ট স্কিপ। যখন আমি সময় পাবো তখন এগুলা নিয়ে দেখব, কারণ এইটা আমার টাইম কিল করবে। কোনোভাবেই পরীক্ষার হলের মধ্যে টাইম কিল করা যাবে না। এইচএসসিতে আমাদের প্রথম 2টা সৃজনশীল সুন্দর থাকলেও শেষের 2টা সৃজনশীলের অবস্থা থাকে খুবই বাজে, কারণ আমার সময় পর আমি ম্যানেজ করে নিই, কিন্তু অ্যাডমিশনে কিন্তু সেই সুযোগটা নাই। তাহলে প্রথম কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো, টাইম কিলিং যে কোশ্চেনগুলো আছে এগুলো আমরা স্কিপ করে যাব। 2 নম্বরে দেখেন সিমিলার অ্যান্সার টু দ্য কোশ্চেন, একই কোশ্চেন মানে অ্যান্সার দুইটাই রাইট মনে হয়, লাগছে প্যাচ। যেমন ঢাবি ঘ ইউনিটে 2011 সালের একটা কোশ্চেন, যে দেখো বাংলাদেশে উপজেলা কয়টা, তা আসলে উপজেলা ছিল হচ্ছে 484টা, কিন্তু অপশনে দেখো 484 নাই, আছে কি কি 482 486, মানে দুই ক্ষেত্রেই কিন্তু 2 কইরা গ্যাপ আমরা দেখতেছি, একটা হচ্ছে 2 আগে 2 পরে। এখন আমি কোনটা অ্যান্সার করব, মানে অপশন হিসাবে তো আমার মানে যেহেতু রাইট অপশনটা নাই, তাহলে আমার দেখতে হবে নিকটবর্তী অপশন কোনটা। তো নিকটবর্তী অপশন কোনটা, তাহলে আমরা দেখতেছি 482 আর 486, দুইটাই তো 2 করে ডিস্টেন্স, তাহলে আমি কোনটা অ্যান্সার করব দেখছেন। এই যে এই সিমিলার টাইপের কোশ্চেনগুলো থাকবে, এক্ষেত্রে আমাকে একটু সিক্স সেন্স কাজে লাগাইতে হবে। সেটা কি, আমি অ্যান্সার করব হচ্ছে 482। কেন 482 ভাই, 482টা তো উপজেলা হইছে, 486 বাকি 2টা কবে হবে না হবে সেটা তো আমরা জানি না, বুঝা গেছে বিষয়টা। যেহেতু যেটা হইছে যেটা ঘটে গেছে আমার অ্যান্সার হবে সেটাই, যেটা ঘটবে সামনে সেটা আমার এখন অ্যান্সার না। তো এই টাইপের অপশনের দিক থেকে যদি সিমিলার পয়েন্ট যদি থাকে, তাহলে আমাকে তখন মেধা খাটায় বুদ্ধি খাটায় অ্যান্সার করতে হবে, যে হ্যাঁ যেটা হইছে আমি সেটা অ্যান্সার করব, যেটা হয় না আমি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবো না। তা আশা করি বুঝতে পারছো। সুপার কনফিউশন একটা ঝামেলা, আরে ভাই মানে কনফিউশনের তো একটা সীমা থাকা উচিত। আপনি সারা জীবন যেটা জেনে আসছেন ওইটাই নাকি ভুল, এটা কোনো কথা। যেমন কোনটি সংবাদ মাধ্যম না, তো দেখো বিবিসি, রয়টার্স, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, এগুলো সবই তো আমরা জানি, সবগুলোই তো সংবাদ মাধ্যম। ভাই এখানে একটা সূক্ষ্ম ঝামেলা করছে, ঝামেলাটা উঠছে 2টা জিনিস ভিন্ন। সংবাদ মাধ্যম হচ্ছে যারা সংবাদ উপস্থাপন করে, আমরা যেই মিডিয়ার মাধ্যমে কি করা হয় সংবাদ উপস্থাপন করা হয়, আর সংবাদ সংস্থা হচ্ছে যারা সংবাদ কালেক্ট করে। যেমন বাসস নামে একটা সংবাদ সংস্থা আছে বাংলাদেশের, কিন্তু আপনি যদি আমার দেশ, নয়া দিগন্ত, প্রথম আলো এগুলোর কথা যদি বলেন, এরা হচ্ছে সংবাদ মাধ্যম, মানে যেই থ্রোতে আমরা জনগণের নিকট সংবাদটা প্রকাশ করি সেটাকে আমরা বলি সংবাদ মাধ্যম। আর সংবাদ কালেক্ট করে যে এজেন্সিগুলো এটাকে বলা হচ্ছে সংবাদ সংস্থা। এখন দেখো বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট এই তিনোটাই কিন্তু সংবাদ মাধ্যম, কিন্তু রয়টার্স যেটা দেখো, রয়টার্স নামে কোনো চ্যানেল কিন্তু নাই, কিন্তু রয়টার্স নামে কিন্তু সংবাদ সংস্থা আছে। রাইট অ্যান্সারটা হবে কিন্তু রয়টার্স। এই যে দেখছেন সুপার কনফিউশন, এমন একটা পরিভাষা আপনাকে ইউজ করবে যেটা আপনি মানে হচ্ছে পুরাই নার্ভাস হয়ে যাবেন পরীক্ষার হলের মধ্যে, যে সারা যেমন সংবাদ সংস্থার সংবাদ মাধ্যমের মধ্যে পার্থক্য কি। যেমন যেমন আরেকটা কোশ্চেন আসছিল জাবিতে, বিগ ব্যাং থিওরির জনককে, তো স্টুডেন্টরা ধুমায় লেখছে হচ্ছে স্টিফেন হকিং, স্টিফেন হকিং, স্টিফেন হকিং। না, বিগ ব্যাং থিওরির জনক স্টিফেন হকিং না, বিগ ব্যাং থিওরির জনক হচ্ছে জর্জ লেমেটার যাকে বলে। হ্যাঁ, স্টিফেন হকিং এটা ব্যাখ্যা করছে। তো এই যে সুপার কনফিউশন, আমি যেটা জানি ওইটা হচ্ছে না। যেমন আপনি সারা জীবন পড়ে আসছেন ইংরেজিতে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে অ্যান্ড অর বাট থাকলে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হয়। হ্যাঁ, আপনাকে এমন কোনো কম্পাউন্ড সেন্টেন্স দিবে যেটার মধ্যে অ্যান্ড অর বাট নাই, দ্যাটস এ প্যাচ। এই টাইপের কোশ্চেনগুলো থাকবে, সুপার কনফিউশন, আমাকে ওই সময় মাথা ঠিক রাখতে হবে। সন্ধির নিয়ম লগ্নিত হয়েছে কোন শব্দে? শরৎচন্দ্র, চলত শক্তি, জগৎমোহন, বাগীশ্বরী। এখানে এই বানানটা শরৎচন্দ্র, এটা যে ভুল হইতে পারে এটা আমাদের চিন্তাতেও আসবে না। কেন? যেমন আমি লিখি উৎ যোগ চারণ, ঠিক না, এটাকে আমরা কি বলি? উচ্চারণ, এটাই তো। এখন আমাদের কি বলছে, আমাদের কিন্তু বলে নাই নামের বানান ভুল আছে কোনটায় বা কোন শব্দটা ভুল, বলা হচ্ছে কোনটা সন্ধির নিয়ম অনুসারে ভুল। সন্ধির নিয়ম অনুসারে এটা হবে হচ্ছে শরৎচন্দ্র, যেমন উৎ যোগ চারণ উচ্চারণ।
কিন্তু এই বানানটাকে আমাদের ভুল মনে হয় চলৎ শক্তি, অথচ এটা রাইট। তারপরে বাগীশ্বরী, এটাও রাইট। তো দেখেন যে আমি যে জিনিসটা জানি সেই কোশ্চেনটাকে একটু ঘুরায় দিছে। এই টাইপের কনফিউজড কোশ্চেন আমরা অ্যাডমিশনে ফেস করতে পারি। তখন ওই যে সহজ কোশ্চেন দেখলেই দেখায় ফেলবো, বিষয়টা আসলে এমন না। আমাকে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে যে আসলে কি চাওয়া হয়েছে। অনেক সময় এমন থাকে নিচের কোনটির সাথে মিল নেই, নেই শব্দটা থেকে হচ্ছে পরের লাইনে আমি মিল দেখে দেখায় ফেলছি, হাই হাই রে, এটা তো নেই চাইছে, আমি তো খেয়াল করি নাই। দেখেন যে কোশ্চেনটা আপনি পারেন না সেটা না পারলে কিন্তু আপনার আফসোস লাগে না, তো যে কোশ্চেনটা আপনি পারেন সেটা ভুল হলে কিন্তু আপনার চরম আফসোস লাগে। আর অ্যাডমিশন টেস্টের মধ্যে এই চরম আফসোসটা কিন্তু আপনাকে পিছায়া দিবে। আচ্ছা, ইজি কোশ্চেন বাট নট সো মাচ ইজি। কিন্তু না, এত সহজ না যে একজন চাকরিজীবীর বেতন এক মাসে 10% বৃদ্ধি পেল, পরের মাসে আবার 10% কমে গেল, কোনো পরিবর্তন হয়েছে নাকি? এটা বিসিএস এর একটা কোশ্চেন দিলাম। এরকম কোশ্চেন বেশি থাকে হচ্ছে ইংরেজিতে। এখন আমরা স্বাভাবিকভাবে কি মনে হবে, আচ্ছা 10% বাড়ছে 10% কমছে, তাহলে দুই দিক থেকে সমান। আসলে কি দুই দিক থেকে সমান? কমেন্টে জানান তো। এটা আমার সময় আমি ফেস করছিলাম এই কোশ্চেনটা, যে ওসামা বিন লাদেন মারা গেছে, এইটা বারাক ওবামা ঘোষণা করছে কবে? মজার বিষয় হচ্ছে ওসামা বিন লাদেন মারা গেছিল হচ্ছে 2 মে। তা আমাদের অপশনের মধ্যে কি কি ছিল? 1 মে, 3রা মে। এখন আমরা সবাই অ্যান্সার করছি মোটামুটি 3রা মে। কেন অ্যান্সার করছি 3রা মে? ওরে ভাই খুবই স্বাভাবিক, 2 তারিখ মারা গেলে 3 তারিখ অ্যান্সার হবে। কিন্তু অ্যান্সার 1 তারিখ, আরে ভাই টোটালি আনপসিবল। কিভাবে? কারণটা হচ্ছে ওসামা বিন লাদেন মারা গেছে হচ্ছে পাকিস্তানের মধ্যে, তো পাকিস্তানে যখন হচ্ছে 2 তারিখ, আমেরিকায় হচ্ছে তখন 1 তারিখ, আর ওসামা বিন লাদেনের মৃত্যুটা হচ্ছে ওবামা সরাসরি লাইভ দেখছে। এই দেখছেন, সুপার কনফিউজড। আমি জানি অ্যান্সার কি হবে, 3রা মে হবে, কিন্তু কি কি ঝামেলাটা কি করছে, এটা বারাক ওবামা ঘোষণা করছে কবে? তো ঘোষণা করার কথা যখন আসবে তখন এটা লাইভে দেখছে সে, ওই সময়ের প্রাসঙ্গিক ঘটনাগুলো কি জানতে হবে, তো ওই হিসাবে কিন্তু আমাকে অ্যান্সারটা হবে। আমরা পরীক্ষার হলের মধ্যে এই ভুলগুলো করি। তবে পরীক্ষা দিয়ে আমরা চিন্তা করি আমি তো 100% পাবো, 90, আরে পরীক্ষা দিয়ে এসে দেখি 60ও পাই না আমরা। ঠিক নতুন পরিভাষার প্রশ্ন বা সহজ কোশ্চেন, কিন্তু এমন পরিভাষা ইউজ করবে যে তুমি কনফিউজড। আরে ভাই এটা কবে শুনলাম? সারা জীবন আমরা ম্যাথের ক্ষেত্রে অনুপাতের অঙ্ক পড়ছি। এখন 2017 সালে ডাবিতে কোশ্চেন করছে স্বরধ্বনি ও স্বরবর্ণের অনুপাত কত। দেখছেন? আরে ভাই অনুপাত জিনিসটা কি এখানে? আমার আসলে এখানে কোশ্চেনের অ্যান্সারটা করতে হবে স্বরধ্বনি কয়টা আর স্বরবর্ণ কয়টা। এটা হচ্ছে 7:11, এটা আমরা জানি, যেহেতু আমাদের কোশ্চেন ব্যাংকে আসছে এই জন্য আমরা হয়তো জানি। কিন্তু এরকম অনেক কোশ্চেন আসবে যেগুলা নতুন নতুন পরিভাষা। যেমন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, দেখেন বাংলা মহাকাব্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? এরকম ইতিহাসের মধ্যে আসতে পারে যে সেন বংশের শেষ রাজা কে? সেন বংশের শেষ রাজা কিন্তু লক্ষণ সেন না, ঠিক আছে? তারপর হচ্ছে শেষ নবাবের নাম কি? শেষ নবাব কিন্তু হচ্ছে সিরাজউদ্দৌলা না। এরকম নতুন পরিভাষার নতুন কোশ্চেন আসতে পারে। কোশ্চেন উইদাউট অ্যান্সার, এইখানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে স্যার আমাকে কোশ্চেন দিছে ডাবিতে কিন্তু অ্যান্সার নাই। অ্যান্সার নাই বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে কাছাকাছি অ্যান্সারও নাই। এখন আমরা কি করব? মনে করেন কথার কথা, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে কবে? ওখানে দিয়ে রাখছে 1980 সাল, 1970 সাল। স্বাভাবিকভাবে কাছাকাছি অ্যান্সার হিসেবে আমরা 70 সাল ধরবো, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাকে এমন কোয়েশ্চেন দিছে যেটার কাছাকাছি অ্যান্সারও নেই। সেক্ষেত্রে আমরা কি করবো? এই ক্ষেত্রে আমাকে আবার 6 সেন্স কাটাইতে হবে। যেমন এটা ঢাবির কোশ্চেন 2011 সালে, যে বাংলাদেশ স্কয়ার এটা কোথায় অবস্থিত? এটা ভারত, ইরান, নাইজেরিয়া নাকি ইতালি? আসলে এটা হচ্ছে লাইবেরিয়ায় অবস্থিত। এখন আমি কি অ্যান্সার করব? যে ভাই ভারত, আমি জানি না তথ্যটা, তো এইটা আমার একটু 6 সেন্সে খাটায় দেখেন। লাইবেরিয়া আর নাইজেরিয়া দেখেন ছন্দগতভাবে কিন্তু মিল আছে। হয়তো ঢাবি যাকে হচ্ছে টাইপ করতে দিছে সে লাইবেরিয়া শুই না বা লাইবেরিয়া দেশের নামই শুনি নাই, সে অ্যান্সার করে রাখছে নাইজেরিয়া। হ্যাঁ, ছন্দ তো মিল আছে, তা আমি এই ক্ষেত্রে আমি নাইজেরিয়াটা অ্যান্সার করব। আর যদি না তোমার মধ্যে চরম কনফিউশন থাকে এটা দিলে না নেগেটিভ মার্ক কাটবে কি কাটবে না সামথিং, তাহলে স্কিপ করতে পারো, এটা বেটার। রিটেন কোশ্চেন আমাদের চরম ভয়ের বিষয়। অ্যাডমিশন টেস্ট শুরু হইতে না হইতে আমাদের রিটেন নিয়ে চরম ভয়। ভাই ভয় থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যতটা না রিটেন নিয়ে ভয় থাকাটা দরকার ছিল তার চেয়ে বেশি ভয় ঢুকাই দিচ্ছে আমাদের মধ্যে। যেমন তুমি নিজে একটা কবিতা লিখছো,
কবিতা লিখা দিছো, এটা কাজী নজরুল ইসলাম লিখছে, মানুষ কি বলবে, হ্যাঁ মারাত্মক হয়েছে কবিতাটা। এবার নজরুলের একটা কবিতা লেখা তুমি নিজের নামে চালাইছো, হয় পেড়া কিছু হয়েছে এটা? আসল কথা হচ্ছে রিটেন বা বাংলা লেখা, ইংরেজি লেখা এগুলার মান না আমরা নির্ণয় করতে পারি না, এটা তো ম্যাথমেটিক্স না। এক একজনের কাছে ইংরেজি প্যারাগ্রাফের সিস্টেম একরকম, তো এইটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। কিছু টিপস আমাদের মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে লিখিত পরীক্ষায় কাটাকাটি করা যাবে না, লেখাটা স্পষ্ট রাখার চেষ্টা করবা, লেখা যেন স্পষ্ট হয়, কাটাকাটি যেন না হয়। রিটেন অ্যান্সারের ক্ষেত্রে সবার উত্তর এক হবে না, এটাই স্বাভাবিক। তো এই নিয়ে হতাশ হওয়ার কিছু নেই যে রিটেন সবার এক হয়েছে নাকি এক হয় নাই। কথার কথা আমাকে দিল হচ্ছে যে সুন্দরবনের ভ্রমণ নিয়ে লেখো, সুন্দরবন নিয়ে লেখো, তো একজনে ফোকাস করছে সুন্দরবনের সুন্দরী গাছ দিয়া, আরেকজনে ফোকাস করছে সুন্দরবনের নদী নিয়ে, আরেকজন হচ্ছে সুন্দরবনের পশু নিয়ে। খুবই স্বাভাবিক, যে যেটাই ফোকাস করলো কেন সবগুলাই রাইট। দেখতে হবে কার মধ্যে ইনফরমেশনটা কতটুকু বেশি। বাংলা ও ইংরেজি রিটেন উত্তরের ক্ষেত্রে কিছু কঠিন ও উপযুক্ত শব্দ ব্যবহার করতে হবে। কঠিন শব্দ আবার উপযুক্ত শব্দ, তে লাগছে প্যাচ। যেমন হুমায়ুন আমাদের একটা লাইন আছে, আমরা কি বলি যে বাজারে সবচেয়ে বুড়া গরু বা বাজারে সবচেয়ে বয়স্ক গরু। উনি একটা উপন্যাসে বলছে বাজারে প্রবীণতম গরুটাকে নিয়ে আসছে। হ্যাঁ, এই দেখেন বুড়া গরু শুনতে কেমন লাগে, প্রবীণ শুনতে কেমন লাগে, কথা দুইটাই কিন্তু সেম। এখন উপস্থাপনা ভিন্ন। এক রাজা স্বপ্ন দেখছে তার দাঁতগুলো সব পড়ে গেছে, তা এক জ্যোতিষীর কাছে গেছে, যা বলতেছে এটার ব্যাখ্যা কি। তো বলতেছে যে আপনার আগে আপনার বাপ মা সবাই মরে যাবে, বউ বাচ্চা সবাই মরে যাবে। কি, আমার বাপ মা বউ বাচ্চা সবাই মরে যাবো? জ্যোতিষীরা ফাঁসি দিছে। আচ্ছা, এবার আরেকজনে বলতেছে আচ্ছা এই 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 শব্দের ব্যাখ্যা কি। তো বলতেছে যে আপনি সবার চেয়ে বেশি হায়াত পাবেন। দেখেন কথা কিন্তু দুইটাই সেম, আপনার আগে আপনার বাপ মা সবাই মরে যাবে আর আপনার সবার চেয়ে বেশি হায়াত পাবেন, কথা কিন্তু সেম। পরের জনকে কিন্তু রাজা পুরস্কার দিছে। ঠিক এই টাইপের হচ্ছে আপনাকে প্রেজেন্টেশনটা করতে হবে। যদি আপনার ভান্ডারে কঠিন শব্দ যদি না থাকে, উপযুক্ত শব্দ যদি না থাকে, তাহলে রেগুলার ভাষায় লেখা যাবেন, ভুল টুল লেখা যায় না। লেখনীর উপস্থাপনাটা সহজ হইতে হবে। মনে রাখবেন টিচার খুঁজে 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 আপনার প্রশ্নের উত্তর বের করবে না, আপনাকে প্রথমেই উত্তরটা দিয়ে দিতে হবে। যেমন এটা সৃজনশীলের ক্ষেত্রে আপনারা করছেন যে অমুকের সাথে অমুকের সাদৃশ্য আছে, কোন দিক থেকে সাদৃশ্য আছে আগে তুলে ধরবেন, তাহলে টিচারের পড়তে কষ্ট লাগে কম। উনি কিন্তু হাজার হাজার স্টুডেন্টদের খাতা দেখবেন, ঠিক আছে? এই জন্য উপস্থাপনাটা সহজ হইতে হবে আর অন্যদের থেকে ব্যতিক্রম করার চেষ্টা করতে হবে। ব্যতিক্রমের কোনো সংজ্ঞা নাই। যথাসম্ভব বানান ভুল বর্জনীয়। কোশ্চেন যত সহজই হোক না কেন, না পড়ে অ্যান্সার দেওয়া যায় না। আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে সহজ কোশ্চেন মানে অ্যান্সার দিতে দিতে না কঠিনটারও আমরা সহজ মনে করে অ্যান্সার দেওয়া শুরু করি, ঠিক মতো পড়িও না আমরা ঠিক মতো। যেমন মনে করেন আমি বললাম যে অনুপম মামার চেয়ে কয় বছরের বড়। দেখি আপনারা কমেন্টে জানান তো, একবারে সহজ কোশ্চেন যে অনুপম মামার চেয়ে কয় বছরের বড়। আচ্ছা, যে বিষয়ে উত্তর করবে সেই বক্স ছাড়া বাকিগুলা করে ঢেকে রাখবা। এটা সিস্টেমটা কি, মনে করেন আমি জিকে অ্যান্সার করব, মনে করেন আমি বাংলার এটা বাংলা, এটা ইংরেজি আর এটা জিকে। এখন আমি যখন ইংরেজি অ্যান্সার করব আমি কি করব, স্কেল দিয়া এই দুইটা অপশন আমরা অফ করে রাখবো, বা যেভাবেই হোক না কেন আমি খালি রাখবো কোনটা, এইটা। নয়তো হবে কি বাংলার জায়গায় ইংরেজি, ইংরেজির জায়গায় জিকে, দুইটা কোশ্চেনও যদি আপনার এদিক ওদিক হয়ে যায়, মানে আমারও হয়েছিল এরকম, এদিক ওদিক হয়ে যায়, আপনি নার্ভাস হয়ে যাবেন, ইস কি ভুলটা করলাম। এই জন্য আগে হচ্ছে স্কেল দিয়া বা কিছু দিয়ে হচ্ছে বাকি বক্সগুলো আমরা আটকে রাখবো। কেউ ইংরেজি ভালো জানে তাহলে আমি কি করব, ইংরেজি আগে দেখাবো। কেউ জিকে ভালো জানে তাহলে আমি কি করব, জিকে আগে দেখাবো। কারণ যখন তুমি কনফিডেন্স যেটা এইটা দিয়ে যখন স্টার্ট করবে তখন পরীক্ষার ইমপ্রেশনটা ভালো হবে যে না ইনশাল্লাহ আমি পারবো। কিন্তু আমি যদি প্রথমে কঠিনটা দিয়ে শুরু করি আমি একটু পরে হতাশ হয়ে যাব, এটা স্বাভাবিক। তো যেই বিষয়ে তোমার কনফিডেন্সটা বেশি সেটাই আগে দেখাবা। আচ্ছা, সাধারণত প্রশ্ন প্যাটার্ন কিভাবে থাকে, কঠিন থেকে সহজে যায়, এইটা মেয়েরা বিশেষ করে মনে রাখবেন। সামনে কিছু কঠিন দেখে হতাশ হওয়া যাবে না। আমি 2400 পৃষ্ঠা জিকে পড়ে গেছিলাম, আমাদের সময় বইগুলো কি ছিল না, আজকের বিশ্ব, নতুন বিশ্ব, এখন তো ন্যারেটিভ বর্ণনাত্মক জিকে বইগুলা। আমাদের সময় কিন্তু এরকম না, কোশ্চেন সিস্টেম এখনো আছে কিন্তু বইগুলা। তো এই 2400 পৃষ্ঠা পড়ে আমাদের সময় 50টা জিকে ছিল, কোশ্চেন কমন পাইছি মাত্র 27টা। চিন্তা করা যায় 2400 পৃষ্ঠা পড়ে 27টা কোশ্চেন কমন পাইছি, মানে পুরা হতাশ। শুধু হতাশটাই, মানে পুরা হতাশ। ঠিক আছে, আমার তো হবেই না, আমি নিশ্চিত জানি যে পরীক্ষাটা হয় হচ্ছে কঠিন থেকে সহজে যায়। কঠিন কোশ্চেন দেখে অবাক হওয়ার কিছু নেই, আবার সহজ কোশ্চেন দেখলে ওভার কনফিডেন্সেরও আমাদের দরকার নেই। একটা জিনিস মনে রাখতে হবে, প্রশ্ন যদি কঠিন হয় তোমার জন্য ভালো, মানে যে পড়ুয়া তার জন্য ভালো, সবার জন্যই কঠিন। আর প্রশ্ন যদি সহজ হয়
তাহলে কিন্তু এটা যে পড়ুয়া তার জন্য কিন্তু ক্ষতিকর। 2-3টা জানা প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে হতাশ হওয়া যাবে না, জানা প্রশ্নের উত্তর ভুল করে ফেলছি, যেমন এই হতাশার কারণে পরের উত্তরগুলো ভুল হয়ে যায়। 50-50 যে কোশ্চেনগুলো হয় এগুলো অ্যান্সার করবো না। আচ্ছা, আমার মনে হইতেছে অপশন খ, আমার মনে হচ্ছে অপশন গ, দুইটাই আমার কাছে রাইট মনে হইতেছে। 50-50 যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি অ্যান্সার করবো না। 80-20 যেগুলো আছে, হ্যাঁ আমি জানি এইটাই আমার মন বলতেছে এইটাই হবে, তাহলে আমি ওইটা অ্যান্সার করব। 80-20 তোমার মন বলতেছে 80, না হওয়ার সম্ভাবনা 20, ওইটা আমি অ্যান্সার করবো, নতপর আফসোস থেকে যায় যে কি জন্য আমি দাগাইলাম না। কিন্তু 50-50 যেটা, এটা সুপার কনফিউজড, এইটা আমি না দাগানোটাই বেটার, স্কিপ করে যাব। আর কোশ্চেন যখন আমি অ্যান্সার করব তখন কি করব, যে কোশ্চেনটা পারি না ওটা গোল দাগ দিয়ে দিয়ে যাব। আমি যেটা দাগাই নেই ওটা গোল দাগ, কোশ্চেন পেপারের মধ্যেই গোল দাগ দিয়ে দিয়ে যাবেন, ঠিক আছে? আগে এক দফা হচ্ছে যেগুলো পারেন সেগুলো দাগায় দিবেন। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে শেষের 10 মিনিট ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইমটায় শয়তানে শুধু খোঁচায়, এ দাগা আসতে না, একটু দাগা, 2টা দাগা, আর তো ওই বই দাগা। আচ্ছা 4টা বল নেগেটিভ মার্ক তো 4টা গেলে একটা মাইনাস, 1 নাম্বার মাইনাস, সমস্যা কি? আর কত মার্কস ভাই? এমসিকিউর দেশে শেষের 10 মিনিট খুবই গুরুত্বপূর্ণ, খুব কন্ট্রোলে থাকতে হবে এই টাইমটা। এই টাইমটাতেই হচ্ছে আমাদের নেগেটিভ মার্ক বেশি হয়। এই টাইমটাই আমরা ভুল করি, উৎসাহী হয়ে যাচ্ছে নেগেটিভ মার্ক। দেখে 0.25ও কিন্তু ঢাবি মাফ করবে না, এটা মনে রাখো। আমার স্কোর ছিল অনেক পিছনে, কিন্তু বাংলা ইংরেজি কন্ডিশনটা আমার ঠিক ছিল, এই জন্য আমি অনেক আগে চলে আসছি। যে সাবজেক্ট আমার 800-তে শেষ হয়ে যায় ওইটা আমাদের বছর 3700 পর্যন্ত গেছে শুধু বাংলা ইংরেজি কন্ডিশনের জন্য। আর এমনও হয়েছে 1500তম হয়েছে, 1200তম হয়েছে, কিন্তু সিট পায়নি বাংলা ইংরেজি কন্ডিশনের কারণে। এই জন্য 0.25ও কিন্তু ইউনিভার্সিটি মাফ করবে না। পরীক্ষার আগের রাত অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে, কারণ যত রাত জাগবে তত দুশ্চিন্তা বাড়বে। আমি বলবো হচ্ছে ভোর 4টা বাজে উঠো ভাই, ভোর 4টা বাজে উঠে তারপর হলো। আর মনে রাখেন পরীক্ষার দিন কিন্তু কোনো পড়া হয় না, পরীক্ষার দিন হচ্ছে টেনশন বাড়ে শুধু শুধু। তা আমাদের টেনশন বাড়ানোর কোনো দরকার নেই যে হ্যাঁ শীট নিয়ে যাব পড়তে থাকবো, নিয়ে যাইতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু ওই পড়ায় আহামরি কোনো লাভ হবে না। এবার হচ্ছে পরীক্ষার হলের মধ্যে যে পরিবেশগুলো আমাদের তৈরি হতে পারে। 1 নম্বরে আমরা দেখি পরীক্ষার দিন সকালে আতঙ্কে কোনো পড়াই মনে থাকবে না, এটা বাস্তবতা ভাই। আপনি যতই হোমরা চোমরা হন না কেন, আতঙ্কের কারণে আপনার কোনো পড়াই মনে থাকবেন না, আপনি যত মেধাবী হোক না কেন। হ্যাঁ, যখন আপনি প্রশ্ন পাবেন, প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে আবার মনে পড়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে কি, আমার এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আপনারা দেখবেন পরীক্ষার হলের মধ্যে বসে বসে আমরা পড়তেছি, এগুলো আসলে আহামরি কিছু না এটা। আচ্ছা, 2 নম্বরে মিনিমাম 30 মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। এই যে 30 মিনিট আগে আপনাকে প্রবেশ করতে হবে, তখন কি করে পাশের জনের সাথে একটা আমরা পরিচিত হই। কি পরিচিত? এই পরিচিতর মধ্যে কিন্তু অনেক কিছু মানে গেম খেলা হয়ে যায়। মনে করেন পাশে আপনার একটা ছেলে বসছে, ভাই আপনি কোন কলেজের? ধরেন আমি নটর ডেমের স্টুডেন্ট, ভালো কথা। আপনি কোন কলেজের? ধরেন যে আমি ধনিয়া কলেজের স্টুডেন্ট। এই যে দেখেন, ও আচ্ছা ভাইয়াটা তাহলে নটর ডেমের, বা আমার পাশের জন হচ্ছে নটর ডেমের বা হলি ক্রসের বা ভিকারুননিসার বা সামথিং, যে কোনো একটা বড় কলেজে, তার মানে সে তো আমার কাছ থেকে আমার চেয়ে মেধাবী। শেষ, আপনি হেরে গেছেন, আপনি পরীক্ষার হলের মধ্যে হেরে গেছেন। অথবা ভাই আপনি কোথায় কোচিং করছেন? আমি অমুক জায়গায় করছি। আপনি কই করছেন? হ্যাঁ আমি অমুক জায়গায় করছি, অমুক জায়গায় ব্রাঞ্চ সেরা ছিলাম, ঠিক আছে? শেষ, আপনি তার পরিচয় পেয়ে আপনি ওইখানে শেষ হয়ে গেছেন। ভাই আপনারা একটা ছবি দেখছেন না, যে MS ধোনিরে নিয়ে, যে যুবরাজের সাথে সে হারে কখন, যে আগের দিন দেখা যুবরাজের দেখা সে কি হয়ে গেছে, ইমপ্রেসড হয়ে গেছিল, সেখানে ম্যাচ হেরে গেছে। মনে রাখবেন এখানে যে বসে আছে সে আপনার প্রতিযোগী, আপনিও যেমন সেও তেমন। এখানে তাকে আলাদা করে হচ্ছে মান্য করা, বড় মনে করা, কিছু করা দরকার, মনে করার দরকার নেই যে হ্যাঁ আমি আর আপনি একসাথে পরীক্ষা দিব, আমরা একসাথে চান্স পাবো, সামথিং ইয়ে হবে সেই হবে, আপনি আমার হেল্প করবেন, টোটালি আনপসিবল, কোনো দরকার নেই। আপনার ওইভাবে পরিচিত হওয়ারই দরকার নেই, কোথায় কোচিং করছেন না করছেন। প্রস্তুতি কেমন আপনি নিজেরা বড় রাখবেন, জি আলহামদুলিল্লাহ বেশ ভালো, আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওরা আর জিজ্ঞাসা করা দরকার নেই আপনার প্রস্তুতি কেমন। এই মাইন্ড গেমটা আমার পরীক্ষার হলের মধ্যে মনে রাখতে হবে। ওই যে আধা ঘন্টা আগে ঢুকায় বা 1 ঘন্টা আগে ঢুকায়, ওই টাইমই হচ্ছে বাচ্চারা সব পড়া ভুলে যায়, কিছুই মনে থাকে না। আর পাশের জন্য যখন আপনি মনে করবেন যে সুপিরিয়র সে বা সে সামথিং কিছু একটা, তখনই কিন্তু আপনি শেষ। এই জন্য বলতেছি যে আগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাখবা, আর পরীক্ষার হলে প্রবেশ করে কি করতে পারবে না, এই মাইন্ড গেম থেকে কিন্তু বেঁচে থাকতে হবে। অতিরিক্ত প্রেসারে রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল হইতেই পারে, ভুল হইলে ভাই আতঙ্কের কিছু নেই, কোনো আতঙ্ক নাই।
এটা টিচারকে বললেই টিচার কি করে দিতে পারে, ঠিক করে দিতে পারবে যে না আমি রেজিস্ট্রেশন নাম্বার হয়তো আমার একটু কাটা গেছে বা রোল নাম্বার কাটা গেছে, এই হবে কিনা। যারা কোচিং করে নাই বা যারা শুধু অনলাইনে কোচিং করছে তাদের হয়তো ওএমআরে দেখাতে একটা প্রবলেম হইতে পারে। হ্যাঁ, তো এর মানে এই না যে আমার একবার সব শেষ, টোটালি এমন মনে করার কিচ্ছু নেই। পরীক্ষার হলে ঘড়ি না থাকার সম্ভাবনা বেশি ভাই, এটা আরেকটা গেম, মানে কত কিছুই তোমরা ফেস করতে হবে। যাই দেখবা হলের মধ্যে ঘড়ি নেই অথবা ঘড়ি থাকলেও নষ্ট। তা এখন আমি যখন রিটেন কোশ্চেন দেখাবো বা আমি যখন এমসিকিউ দেখাবো তখন আমি তো টিচারকে বারবার বলবো যে স্যার কি অবস্থা স্যার, ঘড়ি নাই বা কয়টা বাজে, এই স্যার ধমক বারবার বলতে হয় কেন, শেষ, তুমি এই ধমকেই শেষ। এখন যদি তুমি যে এরকম কাটা ঘড়ি নিবা এখানেও ঝামেলা, মানে এমন ভাবে তাকায় থাকবে বাপরে বাপ কি না কি। আসলে এটা ঘড়ি নেওয়াটা বৈধ, এটা 2010-11 থেকে এই কেলেঙ্কারি এটা শুরু হয়েছে যে ঘড়ির মাধ্যমে ডিভাইস নিয়ে যাওয়া, তারপর হচ্ছে 2 নম্বরই করা, এই জন্যই হচ্ছে তোমরা বিপদে পড়ো। তো এখন এই ঘড়ি নিলেও তারা এমনভাবে তাকাবে যে তুমি নিজে কনফিউজড হয়ে যাবে। আমার খুব মনে আছে আমি যখন এক্সাম দিতে গেছিলাম তখন ওই যে নোকিয়া এক্সপ্রেস মিউজিক মোবাইল ছিল, তার বাবা মাকে ওরা নিয়ে যায়, আমি জীবনেও কোনো পরীক্ষার সময় নিয়ে যায়নি। তো এইটা কি করছে, দারোয়ানের কাছে জমা দিয়ে হচ্ছে আমার পরীক্ষা দিতে গেছে। আমার মন তো হচ্ছে পরীক্ষার হল হচ্ছে ওই এক্সপ্রেস মিউজিক নিয়ে আমার চিন্তা, আমার মোবাইলটা আছে কি না না আছে, ওই জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে। তো এখন এই জিনিসটাই যে তুমি যখন কি হলে ঘড়ি নিয়ে যাবা তখন কি অন্যভাবে দেখা শুরু করবে। হ্যাঁ ঘড়ি নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু হলের মধ্যে ঘড়ি নাও থাকতে পারে, অথবা হচ্ছে টিচারকে জিজ্ঞেস করলে টিচার একটু রুড আচরণ করতে পারে। এই সাইকোলজিক্যাল গেমগুলো তোমার সাথে খেলা হবে, এক ধমকের মধ্যে তুমি শেষ। ইভেন সবাই টিচারও থাকে না, ঢাকা ভার্সিটির যে লিফটম্যান ওরা কি করে, কোট টেট পড়ে আবার টিচার হিসাবে নিয়ে যায়, দারোয়ান যায় তারাও কোট টোট পড়ে হচ্ছে টিচার হিসাবে নিয়ে যায়। মানে এই ধরনের পরিস্থিতির জন্য কিন্তু তৈরি থেকো। চেকিং এর নামে প্রথমে হচ্ছে শিক্ষার্থীদেরকে নার্ভাস করে দিতে পারবে, কান দেখাও, এই করো সেই করো, মেকআপ করো, এসে আমি জানি এগুলো ঝামেলা হবে চেকিং এর নামে, যে ঢুকার আগে তুমি শেষ, এগুলো হতাশ হওয়া যাবে না, করবেই স্বাভাবিক। ওএমআর শিটে যদি কোনো ছিঁড়া বা সমস্যা থাকে তাহলে প্রথমেই ভাই চেঞ্জ করে নিও। আমার এক স্টুডেন্ট এমন হয়েছিল 2014 সালে এরকম যে ওএমআর এর মধ্যে ছিঁড়া, তা এক টিচার আইসা কি বলতেছে, এই তোমার তো ওএমআর কাউন্ট হবে না, পরীক্ষার আধা ঘন্টা দেরি হয়ে গেছে। আসলে ঢাকা ভার্সিটির যদি কোনো ফল্ট থাকে তাহলে সেটা তোমার কোনো সমস্যা নেই, তোমার ওএমআর কাউন্ট হবে। ওই কথা শোনার পর থেকে তার হচ্ছে পরীক্ষা খারাপ হয়ে গেছে। তো এই জন্য বলতেছি যে ওএমআর শিটে যদি কোনো ছিঁড়া বা কোনো প্রবলেম যদি থাকে তাহলে হচ্ছে দাগানোর আগেই সেটা কি করবা, টিচারকে দেখাবো, কারণ তোমার তো আধা ঘন্টা আগে ঢুকতে দিবে, তোমাকে ওএমআর আগেই দিবে রেজিস্ট্রেশন আর এগুলো ফিল আপ করার জন্য। ওই সময় একটু চেক করে নিও যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে। মনে ভয় থাকলেও প্রকাশ্যে নার্ভাস হওয়া যাবে না, এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে আমার মনের মধ্যে তো ভয় আছে কিন্তু ভাই নার্ভাস হওয়া যাবে না, এটা একটা কলেজের পরীক্ষা, এমন চিন্তা করে দিবা। আমি যখন পরীক্ষা দিছি তো তখন আমার পাশে একটা মেয়ে বসছে, তো হাত পা ঘামায় আসতেছে, ইয়া করতে, স্বাভাবিক, ভয়ে থাকা তো স্বাভাবিক, যে আমার ঢাবিতে টিকতে হবে ইত্যাদি ইত্যাদি। আর আমি পরীক্ষা হলের মধ্যে মানে পায়ে পা উঠে পরে গান গাইতেছি, তোমাকে চাই আমি আরো কাছে, এটাই। টিচার দেখে এই 1 ঘন্টা তো আপনি কিছু করতে পারবেন না, আমি তো কোনো নকল করতেছি না, আমি কারোর সাথে কথা বলতেছি না, আমার ভিতরে ভয় কিন্তু আমি প্রকাশ্যে কোনো ভয় দেখাচ্ছি না, দেখাচ্ছি যে আমি একবারে ইজি ইত্যাদি ইত্যাদি। তাই পরে দেখলাম যে মেয়েটার হয় নাই, কারণ আপনি পরীক্ষার হলের মধ্যে নার্ভাস হয়ে যান, যদি আমার কিছু মনে থাকতেছে না, হাত পা ঘামায় আসতেছে ইত্যাদি ইত্যাদি, টিচারের চোখের দিকে তাকালে আমার কলজা শুকায় যাচ্ছে, না এরকম হওয়া যাবে না। এটা একটা কলেজের একটা এক্সাম, তা আমাদের প্রশ্নপত্র যতটা কঠিন হয় তার চেয়ে বেশি এই সাইকোলজিক্যাল গেমটা অনেক বেশি খেলা হয়। এগুলো ঠিক রাখতে হবে, নার্ভ ঠিক রাখতে হবে। অলরেডি যারা বিউপিতে এক্সাম দিছে বা মেডিকেলে এক্সাম দিছে বা অন্যান্য যারা এক্সাম দিছে তারা হয়তো এটা বুঝতে পারে যে পরীক্ষার হলের সিচুয়েশনটা কোনো সময় কোচিং পরীক্ষা কিংবা আপনার প্রশ্ন ব্যাংক দুইটার মধ্যে হয় না। অনেকে বলে না স্যার আপনারা প্রশ্ন ব্যাংকে বা প্রশ্ন এত কঠিন করেন কেন, খুবই স্বাভাবিক। দেখো প্রশ্ন অন্যের প্রশ্ন যখন তুমি দেখবা তখন আরে এত সহজ, চান্স পায়নি কেন, পরীক্ষার হলে যে বসে থাকে সে জানে বিষয়টা কত কঠিন। তোমার পার্শ্ববর্তী যে শিক্ষার্থী তার কাছ থেকে ভাই কিছু জানার চেষ্টা করো না। এটা আমরাও এরকম করছিলাম যে যে জিজ্ঞাসা করছে তাকে হচ্ছে সুন্দর ভুলগুলো বলে দিচ্ছি। আমি ওএমআরে দেখাইছি একটা, কোশ্চেনে দেখাইছি আর একটা, তো কোশ্চেনটা দেখায় করে কি কোশ্চেন উপরে উঠে রাখে, পাশের জন দেখে তাহলে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা, কনফিডেন্টলি ভুল বলে দেয়। কারণ মনে রাখবা যে তোমার পাশে বসে রয়েছে সে তোমার প্রতিযোগী, সে কি না সহযোগী না। সবচেয়ে খারাপ লাগে নিজে যেটা জানি কিন্তু অন্য জনের কাছ থেকে শুনে যখন এটা ভুল লেখি, তুমি বকাবকি করবা, আল্লাহর কাছে বদদোয়া করবা, কোনো দরকার নেই এত কিছু করা। তুমি পরীক্ষার হলে নিজের যেটা জানো ওইটাই লেখো। টিচার যেন ওএমআর শিটে
সাইন করে, এটা মনে রাখবা। অনেক সময় হয় কি ওই ম্যাডাম আর স্যাররা বিষয়ে গল্প করতে থাকে, সাংসারিক আলাপ করতে থাকে, সামথিং ইত্যাদি ইত্যাদি। তো পরীক্ষার মধ্যে হয় কি ম্যাডাম আর হচ্ছে ওএমআর সাইন করে না বা টিচার সাইন করে না। যদি এই সাইন না করে বা পরিদর্শকের স্বাক্ষরটা যদি না হয় তাহলে কিন্তু তোমার ওএমআর কাউন্ট হবে না। পরবর্তীতে যাই করো আর না করো সেটা লাভ নেই। আমার ফ্রেন্ডের ক্ষেত্রে এমন হয়েছিল। এই জন্য অবশ্যই টিচার যেন পরীক্ষার মধ্যে ওএমআরটা সিগনেচার করে সেটার দিকে অবশ্যই খেয়াল করবা, নয়তো কিন্তু তোমার রেজাল্ট আসবে না। আচ্ছা, চান্স না পেলে কি হবে এই দুশ্চিন্তাটা মাথায় আশাই দেওয়া যাবে না। আল্লাহ আমি তো ডাবিতে চান্স না পাই, আরে ভাই কি তুমি ডাবিতে চান্স না পাইলে বা তুমি বুয়েটে চান্স না পেলে কি মরে যাবা? দুনিয়ার সব মানুষ বুয়েটে পড়ে, ডাবিতে পড়ে, মেডিকেলে পড়ে, হ্যাঁ? এই চিন্তা ওই সময় মাথায় আসতে দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ এইটা তোমাকে পিছিয়ে আনবে। মনে করো তুমি অনেক ভালো ক্রিকেট খেলো, খুব ভালো, মারাত্মক পারো, তোমার আমি যখন জাতীয় দলের ড্রেস পরাই দিব দেখবা না তুমি নার্ভাসের কারণে বলই লাগাইতে পারতেছো না। MS ধোনির ছবিটা দেখছো না? ঠিক এই টাইপের যে আমি না পারলে কি হবে, ওই যে পিছু টান টাইপের, এইটা করা যাবে না। আমাকে এখন আগে যেতে হবে, না পেলে কি হইতে পারে, বাবা মার মুখ দেখাবো কিভাবে, এই শিক্ষা দিতে, এগুলো তোমার চিন্তার বিষয় না। এই ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, অনেক কাজে লাগবে। দেখো ঢাবির বাহিরের যে হলগুলো আছে ভাই, এখানে মিসম্যানেজমেন্টের শিকার হইতে পারো তোমরা, যে হ্যাঁ ম্যাডাম সিগনেচার হয় নাই বা কোশ্চেনে ভুল আছে বা কোশ্চেন 2 মিনিট পরে দিচ্ছেন সামথিং ইত্যাদি ইত্যাদি, খুবই স্বাভাবিক। ঢাবির রুলস, ঢাবি যখন মনে করো তিতুমিরে পরীক্ষা নিচ্ছে কিংবা ঢাকা কলেজে যখন পরীক্ষা নিচ্ছে, তো তখন দেখো যে ঢাবিতে ট্রেনিং দেওয়া হয় নাই, ঠিক না? নর্মালি যে ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে এগুলা, কিন্তু পরীক্ষার হলের মধ্যে না এই ম্যাডাম টিচাররা অনেক ইনস্ট্রাকশনই হচ্ছে ভুলে যায় বা জানে না। তারপর হচ্ছে তুমি দেখবা এরকম যে যেখানে বসছো ওই জায়গা হচ্ছে টেবিল নড়ে, ঢাবি তো আর এটা ইন্সপেক্ট করে নেই, তো টেবিল নড়তেছে, তুমি রিটার্ন এক্সাম দিবা কিভাবে? তো এই জন্য এই মিসম্যানেজমেন্টের শিকার হবা। ওই সম্ভাব্য মানসিকতা মানে মানসিক প্রস্তুতি নিয়ে যাও যে আমার ঢাবির বাইরে হল বা আমার টেবিলটা নড়ে বা সামথিং যাই হোক না কেন, সেই মানে হচ্ছে মেন্টালি এটা নিয়ে যাও। ওই কারণে যে এটা বললো না হ্যাঁ টেবিল নড়ছে দেখে আমি চান্স পাইনি, ভাই এরকম তুমি ওই সময় বলতে পারবে না। আগে যদি টেবিল নড়ে টড়ে বসার সাথে সাথে ম্যাডামরা আগে বলবা। আর অবশ্যই অবশ্যই কিন্তু সময় নিয়ে মানে যানজটের কথা কিন্তু মনে রেখো ভাই। তুমি সকালবেলা উঠা পড়তেছো ধুমায়া বা রাত্রেবেলা ঘুমাও নাই, তোমার তো 12টার আগে তোমার ঘুম ভাঙে না, অনেক কষ্টে তোমার 9টা বাজে ঘুম ভাঙছে, পরীক্ষা 10টা থেকে, ভাই এইগুলা তুমি মানে হচ্ছে ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য না। সোজা কথা এটাই, তুমি পর্যাপ্ত টাইম নিয়ে যাবা, যানজট হবে, এটাই বাস্তবতা। ওই বাস্তবতা মেনে যাবে। তুমি প্রয়োজনে ওইখানে 1 ঘন্টা আগে যা বসে থাকো, একটু হাঁটাহাঁটি করো, পড়া দরকার নেই, হাঁটাহাঁটি করো, দেখো, এইটাই। কিন্তু তুমি যদি ওই যে বাসার থেকে বের হবো আমি 10 মিনিটের মধ্যে আমি পৌঁছায় যেতে পারি, কেন আমার আজকে আধা ঘন্টা লাগলো 1 ঘন্টা লাগলো, এগুলো কোনো অ্যাকসেপ্টেবল না। আমরা জবের ক্ষেত্রেও সেম জিনিসটা দেখি, স্টুডেন্ট অনেক দেরি করে আসে, যানজট ঢাবি বা কোনো ইউনিভার্সিটির কাছে কোনো লজিক্যাল কোনো কারণ না। এবার হচ্ছে কোনো প্রকার ভাই অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করবে না, ডিভাইস কানের মধ্যে কিছু নেওয়া, কারণ এইটার কারণে নিজের পরীক্ষা যেমন খারাপ হবে ভাই, অন্যের পরীক্ষাতেও ঝামেলা হবে। শুধু শুধু তোমার পাশে যে বসে আছে, তোমার হলের মধ্যে যারা বসে আছে তাদের পরীক্ষাটা খারাপ হবে। তো এই ধরনের কোনো অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করবে না, যে দেখি জিজ্ঞাসা করি বা ডিভাইস বা প্রশ্ন ফাঁস। ভাই আপনার লাইফে চলার জন্য ইউনিভার্সিটি কোনো আহামরি কিছু না, একবারে যে ঢাবি বুয়েটে চান্স পেলে আপনার লাইফ একবার শাইন হয়ে যায় বিষয়টা এমন না। সর্বোচ্চ টিউশনির ক্ষেত্রে আপনি কিছু টাকা বেশি পাবেন। এখন সবাই স্কিল দেখে, তা আমি স্কিল প্রয়োজনে ডেভেলপ করার চেষ্টা করি, কিন্তু চুরির স্কিল না। এই জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করতে করবে না। তো যাই হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক। এসিএস এবং অনুশীলনের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল। দোয়া করি আল্লাহ তাআলা তোমার জন্য যেটা ভালো রাখছে সেটাই হোক। যদি ঢাবিতে বা বুয়েটে বা মেডিকেলে চান্স পাওয়াটার জন্য তোমার জন্য যদি ভালো হয় তাহলে সেটাই হোক, আর যদি চান্স না পাওয়াটা যদি তোমার জন্য ভালো হয় সেটাই হোক। এটা আমাদের পক্ষ থেকে দোয়া, যদিও তোমাদের মেনে নিতে অনেক কষ্ট হবে। সবাই ভালো থাকবে, আর অবশ্যই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।